আত্মদহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব 10। টনির কথা শুনে ফারদিন তেতে বলে উঠে, খুব মজা লাগছে না? একবার খালি ছাড়া পাই, তারপর দেখাচ্ছি মজা তোকে। আহ, এই তুই কি করবি শুনি? হ্যাঁ, কি করবি? পারলে কর দেখি। মামনি না তোর কান ছিঁড়ে ফেলবে আমার গায়ে হাত দিলে। টনির কথায় ফারদিন দাঁত কটমট করতে থাকে। শারমিন বেগম ফারদিনের কান ছাড়ে। ফারদিন ছাড়া পেয়ে তার কান ডলতে থাকে। শারমিন বেগম সবগুলোর দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা আর ঠিক হলি না। একে অপরের পেছনে না লাগলে চলে না তোদের, তাই না? শারমিন বেগমের কথায় ফারদিন পাশ থেকে এগিয়ে টনির দিকে আঙুল উঠিয়ে উঠিয়ে বলে ওঠে, আমি আগে শুরু করিনি, এই শাকচুন্নি আগে শুরু করেছে। ফারদিনের কথায় তেতে উঠে টনি খ্যাপা বাঘিনীর মতো করে তেড়ে যায় ফারদিনের দিকে। আঙুল উঠিয়ে বলে ওঠে, কি বললি তুই? হনুমান? তুই আমাকে শাকচুন্নি বললি? তোর সাহস তো কম না? ফারদিনও কম যায় না, সেও বলে ওঠে, তোর তো সাহস কম না, তুই আমাকে হনুমান বলিস? আমি হনুমান হলে তুই হলি শাকচুন্নি, আর তুই হনুমান। বলেই দুজনে লেগে যায় ঝগড়ায়। এদের ঝগড়া দেখে সবাই বেশ মজা নিচ্ছে। রান্নাঘর থেকে প্রিয়ন্তী বেগম এসব দেখে হাসছে, আর তাজেদের কাণ্ডে মুচকি হাসছে। সবগুলো যে তার বোনের মতোই তার সেরা, তা দেখলেই বোঝা যায়। সব কিছুর মাঝে সবচেয়ে বেশি মজা নিচ্ছে শ্রাবণ। তার বেশ মজা লাগছে ব্যাপারটা। সে তো হেসে গড়াগড়ি খাচ্ছে ঝগড়া দেখে। মেঘা, লাবণ্য, আকাশ, তহিদ খানও হাসছে। ঝগড়া দেখে শারমিন বেগম একবার ওর দিকে তাকায় তো আরেকবার এর দিকে তাকায়। শারমিন বেগম এদের ঝগড়া দেখে মাথা ঘুরছে। তিনি এবার দুইটার মাঝখানে গিয়ে ধমক দিয়ে বলে ওঠে, এই চুপ কর, একদম চুপ কর, আর একটা কথাও যেন আমি না শুনি। শারমিন বেগমের কথায় ধমক শুনে দুজনেই থেমে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে চোখ পাকায়। শারমিন বেগম জোর করে বলে ওঠে, তোরা সবকটাই বাদর, দুটোতে মিলে কি সতীনের মতো ঝগড়া করে যাচ্ছিস? শারমিন বেগমের কথা শুনে সকলেই ফিক করে হেসে দেয়। টনি তা শুনে বলে ওঠে, আমার বয়ে গেছে ওকে আমার সতীন বানাতে মামুনি। ফারদিনও কম না, সেও বলে ওঠে, আর আমার মনে হয় খুব শখ যে তোকে আমার সতীন করব। সকলে ওদের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কি বলে এরা? এরা নাকি একে অপরের সতীন হতে চায়। না, আরে বাবা, তারা আদৌ সতীন হবেই বা কিভাবে? পেছন থেকে মেঘা এবার ওদের মাঝখানে কথা ঢুকিয়ে বলে ওঠে, তোমরা চাইলেও সেটা হতে পারবে না, কারণ একটা ছেলে মেয়ে কখনো সতীন হয় না টনি। মেঘার কথা শুনে সকলেই হেসে ওঠে। ফারদিন আর টনির মনে পড়ে, সত্যিই তো তারা সতীন কিভাবে হবে। শারমিন বেগম সবকটাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, হয়েছে তোদের ঝগড়া, এবার দয়া করে থাম তোরা, আমি তোদের জন্য খাবার পাঠাচ্ছি। তোরা পুরো আমার মাথাটা পাগল করে ফেললি, দেখি সর, আমাকে যেতে দে। শারমিন বেগমের কথায় সরে দাঁড়ায় ফারদিন। শারমিন বেগম চলে যায়। ফারদিন তাকায় টনির দিকে। টনি সঙ্গে সঙ্গে মুখ ভেঙচি কাটে। ফারদিনও টনির থেকে পিছিয়ে নেই, সে জিভ বের করে ভেঙচি কাটে। এদের কাণ্ড দেখে সবাই আরও এক ধাপ হেসে নেয়। তিথি আর চোখে বারবার তাজের দিকে তাকায়, কিন্তু তাজ সে তো তাকাচ্ছেই না, সে মন দিয়ে কাজ করতে ব্যস্ত। বিষয়টাতে বেশ রাগ ওঠে তিথির। মুখ ভেঙচি কেটে মনে মনে বলে ওঠে, কি ঢং, সারাদিন কি এত কাজ করে কে জানে, একটু তাকাতেও পারে না, অসহ্য লোক একটা। বলেই থামে তিথি। তৌহিদ খান সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা দাঁড়িয়ে কেন আছো, বসো এখানে। তৌহিদ খানের কথায় সকলে মুচকি হেসে সোফায় এসে বসে। তিথি তৌহিদ খানের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কেমন আছেন আঙ্কেল? তিথির কথায় তাকাই তৌহিদ খান, তার দিকে মুচকি হেসে উত্তর দেয়, এই তো মা, আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তিথি মুচকি হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। বলেই আরও কিছু কথা বলে দুজনে। তৌহিদ খানের বেশ পছন্দ তিথিকে, বেশ কয়েকবার তার সাথে কথাও হয়েছে। তার কাছে তিথিকে বেশ লেগেছে। তিথিকে দেখলে তার মনে এক অদ্ভুত অনুভূতি দেখা মেলে। তিথিকে কেন জানি দেখলেই তার মনে হয় তার সেই হারিয়ে যাওয়া মানুষটির কথা। অদ্ভুতভাবে তিথির সাথে কিছুটা মিল পায় তার সেই নারীর। তিনি একবার সন্দেহের বশে তিথির কাছে তার মায়ের নাম জানতে চান, কিন্তু তিথির মুখ থেকে তার মায়ের নাম শুনে সে বুঝতে পারে তার হৃদয় থেকে হারিয়ে যাওয়া সেই নারীটির সাথে তিথির কোনো সম্পর্ক নেই। তবুও তৌহিদ খান তিথিকে বড্ড ভালোবাসে, নিজের মেয়ে হিসাবেই মানে তাকে। তিথিও তাই তৌহিদ খানকে সে তার বাবার মতোই দেখে।
বেশ কিছু সময় সকলের সাথে কথা বলে এবার ওরা উঠে চলে যায় তারার রুমের দিকে। তারা বেডের সাথে হেলান দিয়ে মুখ ভোঁতা করে বসে আছে। তার কারণ হলো আজমিরা বেগম একটু আগেই তাকে এক গাদা ফল খাইয়ে দিয়ে গেছে এবং যাবার সময় বলে গেছে একদম রুম থেকে না বের হতে। তারার বড্ড রাগ উঠছে এই মুহূর্তে। তখনই রুমে হুড়মুড় করে ঢুকে পড়ে ওর তিথিরা। তারা তাকায় দরজার দিকে, তিথিদের দিকে। তারার মুখে হাসি ফোটে, খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, তোরা হঠাৎ এখানে কখন এলি? মাহিরা তারার কাছে এসে ঝটপট উত্তর দিয়ে বলে ওঠে, এসেছি অনেকক্ষণ হয়েছে। তারা আর কিছু বলতে যাবে তার আগেই তিথি বলে ওঠে, তা তোর শরীর কেমন আছে, জ্বর কমেছে? তিথির কথা শুনে তারার আর বুঝতে বাকি রয় না হঠাৎ তার বাড়িতে এদের হানা কেন। তারা তিথির দিকে তাকিয়ে বলে ওঠে, এখন ঠিক আছে আগের থেকে। তারার কথা বলার মাঝখানেই তনির চোখ যায় তারার কানের দিকে। উনি এক প্রকার ছুটে এসে তারার কানে হাত দিয়ে বলে ওঠে, ওয়াও কি সুন্দর রে ঝুমকোগুলো, কবে কিনেছিস রে? দেখে তো মনে হচ্ছে ডায়মন্ডের। তনির কথায় তারা ভ্রু কুঁচকায়, সকলেই তারার দিকে তাকায়। তারা তনির কথায় কানে হাত দেয়, দেখে সত্যি সত্যি তার কানে দুল দেওয়া। তারা তার বরাবর আয়নার দিকে তাকায়, দেখে সত্যি খুব সুন্দর ঝুমকো জোড়া সাদা পাথরের, সবসময় পরার মতো। তারা বেশ অবাক হয়। তার জানা মতে কাল রাতে ঘুমানোর আগ অবধি তো তার কানে কিছুই ছিল না, তাহলে আজ এলো কিভাবে? তারা তনির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, আমিও তো বুঝতে পারছি না, আমি তো মাত্রই তুই বলার পর দেখলাম, কাল রাতেও তো শোয়ার আগে আমার কানে কিছুই ছিল না। তারার কথা শুনে তনি অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, তাহলে কিভাবে এলো তোর কানে? তারা তনির কথা শুনে ভাবতে লাগে, সত্যি তো, কোথা থেকে এলো কানের দুলটা? পর মুহূর্তেই তারা মনে করে হয়তো বাড়ির কেউ তাকে পরিয়ে দিয়েছে। তারা এটা বলতেই মুখ খুলতে যাবে তার আগেই মাঝখান দিয়ে ফারদিন বলে ওঠে, তোর সব কিছুতেই বাড়াবাড়ি। আরে বাবা, হয়তো আঙ্কেলরা বা তাজ ভাইয়াও তো দিতে পারে নাকি? তখন থেকে গোয়েন্দাদের মতো প্রশ্ন করে যাচ্ছে যত সব। ফারদিনের কথা যেন তনির গায়ে কাটার মতো ফুটলো। তনি তেতে বলে ওঠে, এই তোর কি সমস্যা রে? তুই সব সময় আমার কথা বলার মাঝখানেই তোর ওই লম্বা নাকটা ঢোকাস কেন? কি বললি তুই? আমি কথার মাঝে নাক ঢোকাই? আর তুই যে কথার মাঝে নাক কান হাত ঢুকিয়ে দিস? বললি তুই হনুমানের বাচ্চা আমি কথার মাঝে নাক কান হাত ঢুকিয়ে দিই? এই শাকচুনির বাচ্চা, একদম ওসব ফালতু নামে আমায় ডাকবি না, সম্মান দিয়ে কথা বল। ফারদিনের কথায় তনি তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, হাসছে আমার সম্মানিত ব্যক্তি রে, যে ওরে আমার সম্মান করতে হবে। তিথি, মাহিরা, তারা, শ্রাবন্তী এদের কাহিনী দেখছে আর ওরা ঝগড়া করছে। ওদের আবার ঝগড়া দেখতে ভালোই লাগে, তাই ওরা ঝগড়াটা মিস না করতে চায় না। তাই আরাম করে বসে পড়ে বিছানায়। তারপর ওদের দিকে ফিরে গালে হাত দিয়ে বসে সিনেমা দেখার মতো করে দেখা শুরু করে। এমনভাবে দেখছে যেন পলক ফেললেই সিনটা মিস করে ফেলবে। তনির কথা শুনে ফারদিন বলে ওঠে, তুই এত ঝগড়টে দেখেই তোর কপালে কোনো ছেলে জোটে না, আর আমার মনে হয়ও না কোনোদিন জুটবে। আর এখন তো আমি তোকে অভিশাপ দিলাম, তোর কপালে যাতে ল্যাংড়া, কানা, বয়রা, ফকির, পেতর এইসব জোটে। এবার তনি বেশ ক্ষেপে গেছে, তার আত্মসম্মানে যেন কথা লেগেছে। তনি খেপা বাঘিনীর মতো বলে ওঠে, তবে আজকে তোর হচ্ছে, বলেই ঝাঁপিয়ে পড়ে ফারদিনের উপর। ফারদিনের চুল দুই হাতের মুঠে নিয়ে জোরে জোরে টানতে থাকে। এদিকে বেচারা ফারদিন তো ব্যথার জোরে জোরে বলে ওঠে, আহ, এই ছাড় শাকচুন্নি, ছাড়তে বলছি না। টনি চুল টানতে টানতে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না ছাড়বো না, আজ তোকে দেখাবো এই টনি কি জিনিস। বলেই চুল টানতে থাকে। আর বেচারা ফারদিন তো ব্যথায় সাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এদিকে তারা, মাহিরা, তিথি, শ্রাবন্তী হেসে পুরো গড়াগড়ি খাচ্ছে এদের কাহিনী দেখে। তারা তো এত হাসছে যে সে তার পেট চেপে ধরে রেখেছে, হাসতে হাসতে তার পেট ব্যথা করছে আর বিছানায় ঢুলে ঢুলে পড়ছে। আর এদিকে দুটোই মিলে যুদ্ধ করছে। অন্যদিকে তুর্য নিজের ঘরে বসে বসে ল্যাপটপে কাজ করছে তার নতুন কোম্পানি নিয়ে, কিভাবে কোম্পানিটা তৈরি করা যায়, ডিজাইন কি করা যায়। তখনই তার কানে আসে পাশের ঘর থেকে বেশ জোরে জোরে হাসির শব্দ। তারা আর তুর্যের রুমটা পাশাপাশি, যার দরুন হাসির শব্দ তার ঘরে আসছে। তুর্য ল্যাপটপে আঙুল চালালো বন্ধ করে দিয়ে ভ্রু কুচকে বলে ওঠে, কি ব্যাপার, বাবুইয়ের ঘর থেকে এত হাসি মেচের আওয়াজ কেন আসছে? বলেই তুর্য ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় নিজের রুম থেকে বের হতে। হাসির শব্দের পাশাপাশি একটা ছেলের কণ্ঠও তার কানে ভেসে আসে। এতে তুর্য অবাক।
এর চরম পর্যায়ে তার গলার আওয়াজটাও চেনা লাগছে না, মনে তো হচ্ছে না বাড়ির কারো গলা। তুর্য ভ্রুজোড়া কুচকায়, কৌতূহল না দমিয়ে রাখতে পেরে সেদিকে পা বাড়ায়। তারার রুমের সামনে এসে দেখে দরজা খোলাই আছে। দরজার থেকে কিছুটা দূরে গিয়ে যার দরুন তাকে দেখা যাচ্ছে না। তুর্য তাকায় রুমের ভেতরে, তাকাতেই তুর্যের চোয়াল শক্ত হয়ে যায়। তারা তিথি মাহিরা বিছানায় বসে বসে হাসাচ্ছে আর ফারদিনের চুল টানছে টনি। মাঝে মাঝে ফারদিনও টনির চুল টানছে। তারার ঘরে অপরিচিত একটা ছেলেকে তুর্যের দেখেই তুর্যের রাগে দুহাত মুঠি বদ্ধ করে নেয়। চোখ দুটো মুহূর্তে লাল হয়ে গেছে, মাথার দুপাশে রক ফুলে উঠেছে। দাঁতে দাঁত চেপে তারার দিকে তাকিয়ে আছে সে। এই মুহূর্তে তারার হাসি তার কাছে বিষের ন্যায় লাগছে, শরীরে কাটার মতো যেন বিঁধছে। ফারদিন এবার অসহায় কণ্ঠে টনিকে বলে ওঠে, প্লিজ বোন থাম, আমার মাথায় চুল সব গেল গা। আমার চুল উঠে গেলে আমারে আর কেউ বিয়া করব না। তুই কি চাস তোর বন্ধুর বিয়া না হোক? টনি ফারদিনের চুল টানতে টানতে বলে ওঠে, তুই যখন আমারে অভিশাপ দিতে পারো, তেমন আমিও চাই তোর বিয়া না হোক। ফারদিন এবার নেকা কান্না কাঁদতে কাঁদতে বলে ওঠে, বইন মাপ চাই, আর করবো না, আমারে এবার ছাড়। ওই তোরা চুপ কইরা আসস কেন? ক না আমারে ছাড়তে, আমার চুল সব গেল গা। তারা কিছু কর। ফারদিনের কথায় তারা অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলে ওঠে, ওকে এবার ছাড় টনি, বেচারা ফারদিন শেষ হয়ে গেল গা তো। তারার কথায় টনি তারার দিকে তাকায়, কিন্তু ফারদিনের চুল সে ছাড়ে না। সেভাবে তারা বলে ওঠে, তাহলে ওরে বল ওই অভিশাপ তুইলা নিতে, তাইলে আমি ওরে ছাইরা দিমু। আর যদি সেরা না করে, তাইলে আজকে ওর মাথায় আমি একটা চুলও রাখবো না। শেষের কথা টনি ফারদিনের চুল টেনে বলে। ফারদিন ব্যথায় শব্দ করে তড়িঘড়ি করে বলে ওঠে, আমি আমার অভিশাপ উঠাই নিলাম, তুই তাও আমারে ছাড় বোন। ফারদিনের কথায় এবার টনি ওর চুল ছেড়ে দিয়ে বলে ওঠে, এবারের মতো ছাড়লাম তোকে আমি। নেক্সট টাইম এই টনির পেছনে লাগতে এলে তোর চুল সব আমি উঠিয়ে ফেলবো, দেখে নিস। ফারদিন এতক্ষণ পর ছাড়া পেয়ে যেন তার প্রাণটা ফিরে পেল। তার শখের চুলে হাত বোলাতে ব্যস্ত, ভেতরে ভেতরে সে রাগে ফুঁসছে। মনে মনে ভেবে নিয়েছে এর শোধ সে করার গন্ডায় উসুল করবে। অন্যদিকে তুর্যের অবস্থা দেখে সে তো একেবারে মনে মনে পণ করে নিয়েছে ফারদিনকে আজকে জানে মেরে ফেলবে। তার চোখ মুখ এই মুহূর্তে যে দেখবে সেই ভয় পাবে। তখনই সিঁড়ি বেয়ে উঠে আসে তাজ। নিজের রুমের দিকে যেতে নিলে দেখতে পায় তুর্যকে। তারা রুমের সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে ভীষণ রাগে আছে। তাজ ভাইয়ের এই রাগের কারণটা বুঝতে পারল না। আর কি বা দেখছে এভাবে তুর্য? তাজ নিজের কৌতূহল নিয়ে পা বাড়ায় সেদিকে। তুর্যের পাশে এসে দাঁড়ায়, কিন্তু তুর্যের এসবে খেয়াল নেই। সে তো এখন তারার হাসি মুখ দেখে রাগে কটমট করছে। তাজ তুর্যের চোখ অনুসরণ করে তাকায়। তখনই সে ব্যাপারটা বুঝতে পারে যে তার ভাই কেন এত রেগে ফেটে পড়ছে। তাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুর্যের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি যেটা ভাবছো সেটা নয় ব্রো। তাজের কথায় তুর্যের কর্ণপাত ঘটে। সে তাজের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। তাজ তুর্যের চোখ দেখে শুকনো ঢোক গেলে। আজকে দেখে তুর্যর আগে কটমট করতে করতে বলে ওঠে, ছেলেটি কে আর ওর সাহস কী করে হলো বাবু এর ঘরে প্রবেশ করার? তুর্যের কথায় তাজ নিজের ভয়কে এই মুহূর্তে দমিয়ে রেখে শুকনো ঢোক গিলে বলে ওঠে, তুমি ফারদিনকে যেমন ছেলে ভাবছো ও একদম তেমনটা নয়। তাজের কথায় তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, তাহলে ও কেমন ছেলে শুনি? তুর্যের কথায় তাজ তুর্যের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে ওদের দিকে তাকায়। দেখতে পায় সকলে কি সুন্দর হেসে হেসে কথা বলছে। সবার মুখে মন করা হাসি, বিশেষ করে তার বোনের ঠোঁটে। তাজ হালকা হেসে তারাদের দিকে আঙুল ইশারা করে তুর্যও সেদিকে তাকায়। তাজ বলে ওঠে, ওই যে দেখতে পারছো ফারদিনকে, ওকে আমি তারার ওপর খেয়াল রাখতে বলেছি। ফারদিন আমারই লোক। তোমার কথা মতো আমি ওকে পাহারা দিলেও যেটুকু সময় আমি অফিসে থাকি সেটুকু সময় আমি তারার ওপর খেয়াল রাখতে পারি না। তারাকে দেখার জন্য 4-5টা লোক সেট করে রাখলেও তারা কলেজের বাহির থেকে তাকে পাহারা দিত, কিন্তু তারা কলেজের ভেতরে থাকলে সেটা হয়ে উঠতো না। তার জন্য আমি ফারদিনকে তারার ওপর খেয়াল রাখার জন্য পাঠিয়েছি। ফারদিনের বাবা আমাদের অফিসের একজন কলিগ, যার সুবাদে ফারদিনের সাথে আমার পরিচয়। আমি শুধু এমনি এমনি ফারদিনকে তারাকে খেয়াল রাখার দায়িত্ব নিইনি। আমি ফারদিনকে খুব ভালো করে তার কাছ থেকে চিনি। ছেলেটা অসম্ভব ভালো ও তারাকে নিজের বোনের চাইতে কম দেখে না। বড় ভাই হিসেবে তারার পাশে সবসময় ঢাল হয়ে থাকে।
আমার অবর্তমানে ফারদিনের নিজের একটা ছোট বোন ছিল, কিন্তু দুর্ঘটনাস্বরূপ তার বোনের যখন 14 বছর বয়স ছিল তখন কিছু নরপিশাচরা ওই 14 বছরের মেয়েটাকে ধর্ষণ করে গলা টিপে মেরে ফেলে। তার বোনের জায়গাটা ফারদিন তারাকে দিয়েছে। ফারদিন তার যতটুকু সম্ভব সবটা দিয়ে তারাকে আগলে রাখে। তুমি অহেতুক ফারদিনকে নিয়ে টেনশন করছো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে তাজ। সূর্য এতক্ষণ ধরে তাজের বলা প্রতিটি কথা খুব মন দিয়ে শুনছিল, কিন্তু শেষের কথাটুকু শুনে তুর্যের বুকটা মোচড় দিয়ে ওঠে। তুর্য চোয়াল নিমিষেই শীতল হয়ে যায়, শীতল চোখে তাকায় ফারদিনের দিকে। কি সুন্দর করে তার ফানি ফানি কথাগুলো দিয়ে সকলকে হাসাচ্ছে সে। তারা তো ফারদিনের কথা শুনে তার হাসি থামাতেই পারছে না। কে বলবে এই ছেলের মনে কোনো কষ্ট আছে? তুর্য ফারদিনের জায়গায় নিজেকে দাঁড় করালো। আজ যদি ফারদিনের জায়গায় সে থাকতো তাহলে কি সে পারতো তার বোনের এমন কঠিন মৃত্যুকে মেনে নিতে? পারতো? পারতো কি সেই কষ্টগুলো ভুলে হাসি মুখে চলাচল করতে? না, পারতো না, সে কিছুতেই পারতো না। সে যে ফারদিনের মতো সবকিছু সহ্য করার মতো ছেলে নয়। সূর্য আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, ধূপধাপ পা ফেলে চলে যায় নিজ ঘরে। তাজতুর্যের যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে। সে জানে তার ভাই কেমন, একদম নরম মনের মানুষ সে। উপরের দিকটাকে সে নারকেলের মতো শক্ত দেখালেও ভেতরটা সে একদম নরম। তাজ এক পলক তাকায় তারাদের দিকে, তারপর মুচকি হেসে চলে যায়। অন্যদিকে 6 বন্ধু মিলিয়ে জমিয়ে গল্পে মেতে উঠছে। মাঝে মাঝে হু হা করে হেসে সবগুলো একে অপরের দিকে ঢলে পড়ছে। সন্ধ্যার দিকে তারার ফ্রেন্ডরা সকলের কাছে বিদায় নিয়ে চলে যায় যে যার বাসায়। তারার এখন বেশ ফ্রেশ লাগছে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। হামিদ খান ভাইজির জন্য বাজারের সেরা দইটা বেছে বেছে নিয়ে আসে। তারাও তার বন্ধুরা সহ বাড়ির সকলেই সেটা খায়, তুর্য বাদে। রাতে শারমিন বেগম এসে তারাকে খাইয়ে দিয়ে মাথায় বেনুনি করে ঔষধ খাইয়ে দিয়ে যায় বাড়ির সকলের রাতের খাবার খেয়ে কিছু সময় গল্প করে যে যার রুমে চলে যায় ঘুমাতে। তারাও শুয়ে পড়ে। তবে তারার একটা জিনিস বেশ খারাপ লাগে, সেটা হলো তুর্যের দিকটা। তার জ্বরের খবর শুনে একটিবারও তার সাথে দেখা করতে এলো না। একবার কি সে জিজ্ঞেস করাও যেত না তারা এখন কেমন আছিস? কিন্তু করেনি, যা ভেবে তারা ছোট্ট হৃদয়খানা বিষাদে পরিণত হয়। বেশ অভিমান করে তুর্য নামের মানুষটার উপর, কিন্তু সে তো আর জানে না সারা রাত তার সেবা করেছে সেই মানুষটি, শেষ রাতে তাকে বুকে আগলে নিয়ে ঘুমিয়েছে। যদি সে জানতো তাহলে হয়তো তুর্যের প্রতি তার এই রাগ অভিমানটা কখনোই জায়গা করে নিতে পারতো না। ইতিমধ্যেই তারা তার পায়ের নুপুরগুলোও খেয়াল করে, তার বেশ ভালো লাগে। এ নিয়ে সে তাজকে জিজ্ঞেস করলে তাজ বলে সে দিয়েছে, তাই তারা আর কথা বাড়ায় না। এত সুন্দর উপহার স্বরূপ ভাইয়ের গালে খুশিতে চুমু দিয়েছে, কিন্তু গিফটগুলো যে তাজের দেওয়া নয় তুর্যের দেওয়া, সেটা যদি সে জানতো হয়তো তাজের বদলে তুর্যকেই চুমুটা দিত। তারা তুর্যকে নিয়ে করা অভিমানগুলো মনে পুষে পাড়ি জমায় ঘুমের দেশে। তারাকুঞ্জে সকলে ঘুমিয়ে পড়েছে। আজ আর তুর্য তারার ঘরে যায়নি, কারণ তার অনেক কাজ বাকি, সেগুলোই রাত জেগে সে শেষ করবে। কাল থেকে আবার তার অফিস জয়েন করতে হবে। তার উপর আর কয়েকদিন পর থেকেই তার নতুন কোম্পানির কাজ শুরু করতে হবে। সব মিলিয়ে তার বেশ কাজের চাপ, তাই সে সারা রাত জেগে সবটা শেষ করবে।